সারফারাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমাবে চলো। পিহু সারফারাজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? সারফারাজ স্বাভাবিকভাবেই প্রত্যুত্তর করলো, এই বিশাল রুমে কিং সাইজের বেডটা কি তোমার চোখে পড়ছে না, নাকি মনে ধরছে না, কোনটা? আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? মানে মানে আমি তো বিছানায় ঘুমাবো, কিন্তু আপনি কোথায় ঘুমাবেন? অবশ্যই বিছানাতে। পিহু উঠে দাঁড়িয়ে কিছুটা অবাক স্বরে বলল, কি? একই বিছানায় আপনি আপনি দুজনে একসাথে কিভাবে ঘুমাবো? এখানে এমন অবাক হওয়ার কি হলো? আমাদের মধ্যকার সম্পর্কটা আসলে কি? সেই সম্পর্ক থেকে কি কি অধিকার লাভ হয় তা নিয়ে কোনো জ্ঞানই নেই তোমার নাকি? পিহু মিনমিন স্বরে বলল, জ্ঞান আছে। সারফারাজ বিছানা থেকে একটা বালিশ নিয়ে সেটা আলমারিতে উঠিয়ে রাখলো। পিহু বিছানায় নজর বুলাতেই দেখলো সেখানে কেবল একটি মাত্র বালিশ রাখা আছে। এখন পিহু বলল, এক বিছানায় এক বালিশে দুজন মানুষ ঘুমানো যাবে না, আপনার অস্বস্তি বোধ হবে। কে বলল এক বালিশে দুজনকে মাথা রাখতে হবে? বিছানায় তো দুটো বালিশই ছিল, তার উপর আপনি একটি উঠিয়ে রাখলেন আলমারিতে, আর তো একটাই রইলো এখানে, তাহলে? সারফারাজ নিজের মাথার নিচে বালিশটা নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে নিচের উপর হাতটা রেখে মুচকি হেসে বলল, আল্লাহর এই অদম বান্দার বুকটা কি তার বিবি হায়াতির বালিশ হওয়ার যোগ্যতা রাখে না? পিহু ঠোঁট কামড়ে মাথা নুইয়ে নিল। পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত অদ্ভুত রকমের শিরশির অনুভব হলো যেন পিহু সারফারাজের এরূপ কথা শুনে। সারফারাজ আবারও বলল, আমার জানা মতে তো বিয়ের পর স্বামীর বউ কি হয়ে থাকে প্রতিটা নারীর ঘুমানোর জন্য সব থেকে আরামদায়ক ও শান্তিপূর্ণ বালিশ। পিহু কিছু বলতে নিবে তার আগেই সারফারাজ বলল, মুখটা বন্ধ অবস্থাতেই চুপচাপ এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ো। অহেতুক সময় নষ্ট করলে, অপ্রয়োজনীয় কথা বললে, যা বাকি রেখেছি তাও আজই সেরে ফেলবো। পিহুর চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় হয়ে গেল। মুখটা হা হয়ে গেল এবার। পরপরই পিহু নিজেকে কোনো রকম সামলে নিয়ে বিছানায় উঠে সারফারাজের পাশে মাথা নুইয়ে বসলো। কোনোভাবেই পারছে না এই লোকটার বুকে মাথা রেখে শুতে সে। লজ্জায় বুকের ভিতরটা যেন ফেটে কিছু বের হয়ে আসবে এমন মনে হচ্ছে পিহুর। সারফারাজ পিহুর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের বুকের উপর এনে ফেললো। পিহু চোখ মুখ খিচে ওভাবেই নিজেকে এক প্রকার গুটিয়ে নিল। সারফারাজ বলল, ইজি হও, নয়তো তোমার ছোট্ট হৃদয়টা ব্রেক ফেল করে ফেললে আমার কি হবে হায়াতি, সেটা একবারও ভেবেছ? পিহু ডুব গিলে নিয়ে বলল, আমার কেমন অস্বস্তি লাগছে এভাবে, ছাড়বেন আমায়? সারফারাজ পিহুর থুতনি স্পর্শ করে ওর মুখটা নিজের বুক থেকে কিছুটা তুলে ধরল। ছাড়ার সুযোগ তো কম আসেনি, বিয়ের আগেই ছাড়িনি, বিয়ের পর ছাড়বো ভাবলে কি করে? তুমি না চাইলেও তোমাকে আমার হতে হয়েছে, তাই তোমার ভালো না লাগলেও, অস্বস্তি হলেও আমার বুকে মাথা রেখে প্রতি রাতে তোমাকে ঘুমাতে হবে, বুঝলে বিবি হায়াতি? পিহু বুঝে গিয়েছে সারফারাজের থেকে ওর ছাড় মেলা অসম্ভব, তাই সে নিজেকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করে সারফারাজের বুকে মাথা ঠেকিয়ে শরীরটা ইজি করে দু চোখ বুজে নিয়ে লম্বা একটা শ্বাস ফেললো। সারফারাজ পিহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হায়াতি, তুমি এলে আমার প্রাণের খেয়ায়, ভালোবাসার রং বেরঙের ফুলেরা ফুটে রবিনের ঋতুর এলোমেলো হাওয়ায়, তোমার ছোঁয়ায় মুছে যায় আমার সব দুঃখ বেদনা। তুমি ছাড়া আমার এই জীবনে কেবল ধুধু মরুভূমির ন্যায় শূন্যতা। হায়াতি, তুমি আমার হৃদয় জুড়ে রং তুলিতে আঁকা ছবি। তুমি কাছে থাকলে দুঃখরা হয় ভ্রান্ত, হয় স্বপ্ন নীল কবি। তোমার চোখে দেখি নতুন স্বপ্নের রঙিন আলো। তোমার জন্যই বাঁচি আমি, তোমার জন্যই থাকি ভালো। হায়াতি, তুমি আমার জীবনে নিঃস্বার্থ এক প্রার্থনা। তুমি হীনে আমার তো বেঁচে থাকাটাই মানা। তুমি যদি থাকো আমার পাশে, এই হাতটিতে তোমার কোমলমতি হাতখানা রেখে, জীবনটা নতুনভাবে সাজবে, বাজবে প্রেমের গান দুটি মানব মানবের বুকে বুকে। হায়াতি, তুমি আমার শান্তির চিরন্তর ঠিকানা। তুমি ছাড়া জীবনের পথ চলা রয়ে যাবে অচেনা অজানা। হায়াতি, তুমি আমার অগাধ সুখ। তুমি আমার অশেষ দোয়ায় মিলিত সুমিষ্ট ফল। তুমি ছাড়া আর কিছু চাই না আমি, তোমাতেই আসক্ত রই। এ মনে জোরে কেবল বসত শুধু তোমারই। সারফারাজের মুখে এমন হৃদয় স্পর্শ করা কবিতা শুনে পিহু অবাক হলো। পিহু বলল, আপনি এত গুণী কেন? পুরুষ মানুষ বুঝে এমনও হয়? সারফারাজ হেসে বলল, বাকি পুরুষরা তাদের বউকে কিভাবে ট্রিট করে বা তাদের কাছে কেমন পুরুষ হতে থাকে তা আমি জানি না, তবে আমি আমার বউকে পর্যাপ্ত সম্মান, অশেষ যত্ন, অফুরন্ত ভালোবাসা দিয়ে সর্বদা ভরিয়ে রাখবো। হায়াতি, তোমার পায়ের নিচে পৃথিবীর সর্বসুখ এনে হাজির করবে তোমার এমপি সাহেব। শুধু তুমিটা তার সাথে থেকে যাও সারাটি জীবন ধরে। পিহুর দুচোখ বেয়ে টুপ টুপ করে কয়েক ফোঁটা অশ্রু সারফারাজের বুকের উপর পড়ল।
সারফারাজ সঙ্গে সঙ্গে দু হাতে পিহুর দুগাল স্পর্শ করে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এই প্রীতি, কাঁদছো কেন তুমি? কি হলো তোমার? পিহু ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করে বলল, এই মেয়েটার অগোছালো অন্ধকারচ্ছন্ন জীবনে আসলেনি যখন, তখন আরো আগে কেন আসলেন না এমপি সাহেব? আপনার মতো এত ভালোবাসা, এত সম্মান, এত যত্ন আমি আমি আ পিহুর হিচকি উঠে গিয়েছে, যার দরুন কথা শেষ করতে পারছে না সে। সারফারাজ অতি যত্নে পিহুর দু চোখের পানি মুছে দিতে দিতে বলল, সব কিছুরই একটা উপযুক্ত সময় থাকে। তোমার আমার সাক্ষাৎ ও এরপরে তুমি আমি থেকে আমরা হওয়ার এই সময়টা পূর্ব থেকে নির্ধারিত ছিল। সঠিক সময়ে আমরা একে অপরের দেখা পেয়েছি এবং সারাটা জীবনের জন্য একে অপরের সঙ্গে পবিত্র সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছি। পিহুর কান্না থেমে গিয়েছে। পিহু সারফারাজের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সারফারাজ আবারও বলল, তোমার এই হরিণীর ন্যায় কাজল কালো চোখ জোড়া এভাবে অশ্রুর দ্বারা বারবার কেন ভিজাও হায়াতি? তোমার এমপি সাহেবের বুকের ভিতরটা এতে কতটা পুড়ে তা কেন বুঝো না তুমি? কোনো নিষেধ মানো না। আমায় কষ্ট দিতে ভালো লাগে তোমার? পিহু বলল, ক্ষমা করে দিন, আর হবে না। সারফারাজ ওর দু হাত নিজের মাথার নিচে বাজ করে রেখে বলল, এভাবে যদি কিছু সময় তাকিয়ে থাকো, সত্যি বলছি, তারপর যা হবে তার জন্য আমায় দোষ দিতে পারবে না তুমি প্রীতি। তোমার এই দৃষ্টি আমার কন্ট্রোল লেভেলের চরম পরীক্ষা নিচ্ছে। আমি এবার হেরে যাব, কসম। সারফারাজের কথার বাজ বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো পিহুর। পিহু সঙ্গে সঙ্গে শক্ত করে ঠোঁট চেপে দৃষ্টি সরিয়ে সারফারাজের বুকে মাথা ঠেকিয়ে ওর বুকের উপর হালকাভাবে একটা কিল বসিয়ে বলল, অসভ্য লোক কোথাকার। সারফারাজ আউচ বলে হাসতে হাসতে নিজের মাথার নিচ থেকে হাত দুটো সরিয়ে সেই হাতে পিহুকে কোমল বাঁধনে জড়িয়ে নিল। পিহুর ঠোঁটেও ফুটে আছে লজ্জামাখা হাসির রেখা। পরদিন সকালে নির্জন নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো গতকালের সেই মেয়েটি সোফায় বসে আছে। মেয়েটির হাতে একটা ম্যাগাজিন ধরা। নির্জন এগিয়ে এসে বলল, ভেবেছিলাম আপনার আগে আমার ঘুম ভেঙে যাবে আর আমাকে অপেক্ষা করতে হবে আপনার ঘুম ভাঙার জন্য, কারণ গত রাতে আমার ঘরের দরজার বাইরে তালা ঝুলিয়ে চাবিটা নিজের সাথে নিয়ে ঘুমিয়েছেন কিনা। মেয়েটি ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনার রুমে তালা লাগিয়ে নিজের রুমে আসার পর কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আপনার সাথে আবার কিছু করে ফেলেছি, তাই একটু পরে এসে তালা খুলে দিয়েছিলাম। আপনি ঘুমিয়েছিলেন হয়তো, তাই বুঝতে পারেননি। নির্জর চোখের আকৃতি কিঞ্চিত ছোট করে বলল, আপনি কি সুস্থ আছেন? উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেননি তো? মেয়েটা নির্জরের দিকে তাকিয়ে বলল, মানে বুঝলাম না। অবার সন্দেহ করা যে আপনার অভ্যাস, অমনটা মনে হয়েছিল গত রাতে প্রতি পদে পদে আমার দিকে ওভাবে সন্দেহের তীর ছুঁড়ে মারার জন্য, কিন্তু সকাল হতে না হতেই আপনার এমন রূপ দেখতে পারবো ভাবিনি। তাই আর কি জানতে চাইলাম ঠিক আছেন কিনা, উল্টাপাল্টা কিছু পেটে পড়লো কিনা ভুলবশত। মেয়েটা হালকা হেসে বলল, গত রাতে যেই আমিটাকে দেখেছিলেন আমি সেইটাই আজকেও আপনার সামনে বসে আছি। তবে গত রাতে আপনার সাথে কথার ধরন বা আচরণ যেমন ছিল তা কেবল আপনাকে বাজিয়ে দেখার জন্য করেছিলাম। একজন পুরুষ মানুষ হয়েও আপনাকে এতটা ধৈর্যশীল হয়ে টিকে থাকতে দেখে অমন আচরণ করতে আমার বেশ ভালোই লাগছিল। নির্জন নিজের চেহারায় অবাক ভাব ফুটিয়ে বিড়বিড় করে বলল, শালা আমি হলাম জন্মগত মদন। একটা মেয়ে আমার ইজ্জত নিয়ে কয়েক ফ্লেভারের ফালুদা বানালো, পাশাপাশি মদন প্রোম্যাক্সও বানিয়ে দিল, আর আমি কত সুন্দরভাবে হয়েও গেলাম। নির্ঝর, তোর নামটার সাথে তোর জীবনটা বড্ড বেমানান লাগছে। তোর এই নাম পরিবর্তন করে অতি শীঘ্রই নতুনভাবে আকিকা করে রাখা উচিত অতিজর খান। মেয়েটা বলল, একা একা কি বিড়বিড় করছেন? নির্ঝরের ধ্যান ভাঙলো। নির্ঝর বলল, সব কিছুর বীরে আপনার নামটাই জানা হলো না। কি আপনার নাম? আমার নাম ইলমা ইসলাম। ইসলাম পদবিটা বোনের থেকে জানা। এর আগে কোথায় থাকতেন? আর গত রাতে কোথা থেকে অমন ছুটে এসেছিলেন পালানোর মতো করে, জানতে পারি কি? ইলমা শান্ত দৃষ্টি নিয়ে নির্জরের দিকে তাকিয়ে বলল, জানাটা কি খুব প্রয়োজন? যদি প্রবলেম না থাকে তাহলে জানান। এরপর ইলমা দৃষ্টি নামিয়ে শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন আমার 6 বছর বয়সে। দুনিয়ায় আপন বলতে সেই সময় ছিল আমার একমাত্র বোন ইশারা। ওর বয়স তখন ছিল মাত্র 10 বছর। আমাদের চাচারা আমাদের ঠকিয়ে সব সম্পত্তি জালিয়াতিভাবে হাতিয়ে নিয়ে অমন অসহায় মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর আমাদের এক সহৃদয়বান ব্যক্তির সাহায্যে ঠাঁই হয় একটা অনাথাশ্রমে। সেখানেই আমাদের বেড়ে ওঠা। ইসরা আপার বয়স যখন 18 হয় তখন আশ্রমের নিয়ম অনুযায়ী আপাকে বিয়ে দিয়ে দেন আশ্রমের প্রধান কর্তা।
কিন্তু আপার স্বামী ও শ্বশুরবাড়ির লোক অনেক জালিম ছিলেন। তারা উঠতে বসতে আপাকে অনাথ হওয়ার খোঁটা দিতেন। কোনো প্রকার যৌতুক দিতে পারেনি বলে মারধরও করত। এই বিষয়ে আপা আশ্রমের প্রধান কর্তাকে জানিয়েছিল, কিন্তু তারা আমার কাছে বিষয়টা চেপে গিয়েছিলেন। আর তারা আপার শ্বশুরবাড়ির লোকদের স্ট্রিক্টলি বলেছিলেন এইসব যৌতুক দেওয়ার দায়িত্ব তাদের না। তারা নিজেদের জন্ম দেওয়া মেয়েকে বিয়ে দেননি যে এত দায় তাদের মিটাতে হবে। এইসব মেয়েরা কেবল এখানে আশ্রিতা। সময় ও বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে তারা তাদের সব দায় থেকে নিজেরা মুক্ত করে নেন। আমি আপার সাথে দেখা করতে চাইলে আমাকেও ঘরবন্দি করে রাখা হতো। বিষয়টা আর স্বাভাবিক থাকে না। কিছুদিন পরেই আশ্রমে আপার লাশ আসে। ওরা ওরা আমার বোনটাকে মেরে ফেলেছিল। আর সম্পূর্ণ দায় কত নিখুঁতভাবে আমার আপার উপরেই বর্তে দিয়েছিল। বলেছিল আমার আপা নাকি নিজ ইচ্ছেতে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। গলায় দড়ি দেওয়ার কারণ ছিল সে নাকি পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছিল। এই বিষয়ে সবাইকে জানানোর কথা বললে সে লজ্জা নিতে না পেরে আত্মহত্যা করেছে। কিন্তু আমার শতভাগ বিশ্বাস ছিল আপার প্রতি। আপা কখনোই এত ঘৃণ্য কাজ করতে পারেন না। জীবনে উত্থান পতনের সময় কম আসেনি আমাদের। আপার যদি সত্যিই কারোর সাথে নোংরামি করার হতো তাহলে সে অনেক আগেই করতে পারতো, বা যদি আত্মহত্যা করার হতো সেটাও করতে পারতো, কিন্তু সে করেনি। আপার আকস্মিক মৃত্যুর পর আমি পুরোপুরি অসহায় হয়ে পড়ি। একটা মানুষও আমার সাথে ছিল না আপার হয়ে লড়াই করার জন্য। আর না আমার কাছে কোনো প্রমাণ ছিল যা দ্বারা আমি আপার যে আত্মহত্যা করিনি, বরং তাকে খুন করা হয়েছে তা প্রমাণ করতে পারবো। এরপর আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। আশ্রম থেকে তখন আমায় বিয়ে দেওয়ার জন্য আশ্রমের প্রধান কর্তা উঠে পড়ে লাগলেন। তাই আমি সেখান থেকে গত রাতে পালিয়ে এসেছি। এই বলে ইলমা থামলো। ওর দু চোখ বেয়ে অজর দ্বারায় অশ্রুরা ঝরে পড়ছে। নির্ঝর পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছে যেন। সকালবেলা পিহু ধীরে ধীরে চোখ মেলে আবারও চোখ বুজে নিল। পিহু অনুভব করলো সে সারফারাজের বুকের ভিতরে ওর ওই শক্ত বান্ধনের বন্দী হয়ে আছে। মুহূর্তে গত রাতের কথা মনে পড়ল পিহুর। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে নীরব হাসির খেলে গেল ওর। সারফারাজ তখনও ঘুমে ডুবে আছে। পিহু কিছুটা সাহস সঞ্চয় করে আস্তে করে মাথা তুলল। তারপর কৌতূহল ভরা চোখে সারফারাজের দিকে তাকিয়ে রইল। পিহুর বুকের ভেতর অদ্ভুত এক উচ্ছ্বাস ভর করল। পিহুর ওর ডান হাতের এক আঙ্গুল এগিয়ে নিয়ে এলো সারফারাজের মুখের উপর। আলতোভাবে প্রথমে ছুঁয়ে দিল সারফারাজের জোড়া বুড়ো, তারপর ওর বন্ধ চোখ দুটোর পাতা। ওর সরু নাকটা, খোঁচা খোঁচা দাড়িগুলো ছুঁয়ে দেওয়ার পরপর পিহুর আঙ্গুলটা থেমে গেল সারফারাজের ঠোঁটের একদম কাছাকাছিতে। পিহুর ঠোঁট জোড়া হালকা কেঁপে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, আপনার গায়ের রং আমার থেকে কত উজ্জ্বল। এই জোড়া ভ্রু বিশিষ্ট চোখ জোড়া বুজে রাখা অবস্থাতেও কি অসম্ভব সুন্দর লাগছে। সরু নাকটা, খোঁচা খোঁচা দাড়িগুলো সবটাই একেবারে নিখুঁত। ইচ্ছে করছে আরো গভীরভাবে ছুঁয়ে দিতে। আর এই ঠোঁট দুটো কি অসম্ভব গোলাপি রঙের মতো, কতটা পুরট, ইচ্ছে করছে। পিহুর কথা শেষ হওয়ার আগেই সারফারাজ চোখ মেলে তাকালো। হঠাৎ ধরা পড়ে গিয়ে পিহুর একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো যেন। পিহু এদিক সেদিক তাকাচ্ছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। সারফারাজ ভ্রু চিয়ে ফিসফিস করে বলল, কি ইচ্ছে করছে হায়াতি? মুহূর্তেই পিহুর সর্বশরীর অদ্ভুত শিহরণে বয়ে গেল। এতক্ষণ ধরে যেই কথাগুলো অতি সাহস নিয়ে বলেছিল পিহু, এখন সব সাহস ফুস হয়ে গিয়েছে মুহূর্তেই। পিহু কিছু না বলে সারফারাজের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ফলস্বরূপ সারফারাজ ওকে আরো গভীরভাবে আঁকড়ে নিতে এক ঝটকায় উল্টে দিল। এবার সারফারাজ পিহুর উপরে, আর পিহু বিছানার সাথে শরীর ঠেসে একেবারে বন্দিনী হয়ে গেল। পিহু লজ্জায় দু চোখ শক্ত করে বন্ধ করে ফেললো। কাপা কণ্ঠে বলল, ছাড়ুন এমপি সাহেব, প্লিজ। না হলে এবার লজ্জায় আমি অজ্ঞান হয়ে যাব সত্যি। সারফারাজ গভীর দৃষ্টিতে পিহুর দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল, আগে বলো তোমার কি ইচ্ছে হচ্ছিল? কিছু না, কোনো ইচ্ছে পিহুর ঠোঁটের উপর সারফারাজ ওর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা ঠেকিয়ে চোখ নামিয়ে ফিসফিস করে বলল, একদম মিথ্যে বলবে না, কারণ আমি জানি তখন তোমার কি ইচ্ছে করছিল। পিহু এবার অস্থির হয়ে মুখ ঘুরিয়ে নিতে চাইলো, কিন্তু সারফারাজ এক হাতে দিয়ে ওর দুগালে নিম্নাংশ আলতো করে চেপে ধরে মুখটা ফের টেনে আনলো নিজের মুখের বরাবর। পিহু লজ্জায় দু হাতে বিছানার দুপাশের চাদর খামচে ধরল। সারফারাজ ধীরে ধীরে পিহুর ঠোঁটের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলল, এবার আর কোনো নিস্তার নেই হায়াতি। এই ঠোঁটের স্বাদ নেওয়া আমার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, সরি। পিহুর বুকের ভিতর হৃদস্পন্দনের গতি বেড়ে কয়েক গুণ হয়ে গিয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে আসছে।
সারফারাজের ঠোঁট যখন পিহুর ঠোঁট জোড়া থেকে কয়েক ইঞ্চি দূরে, তখনই ওদের রুমের দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো। সারফারাজ বিরক্তিতে মুখ কুঁচকে নিয়ে বলল, আহ, কি শালার জীবন আমার! একটুখানি মুড নিয়ে একটা চুমু খেতে চেয়েছিলাম, আর সেই সময় দরজায় এসে বিনা মেঘে বজ্রপাতের মতো কড়া নাড়তে হলো।